দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিস ইমতিয়াজ উদ্দিন। আপনাকে সময়ের স্টুডিওতে স্বাগত। আমার প্রথম প্রশ্ন যেটি হচ্ছে যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে কিন্তু অনেক প্রত্যাশা এবং সবাই অনেক প্রত্যাশা করেছে যে দেশের একটি বড় সম্ভাবনাময় প্রজেক্ট এটি, কিন্তু এটি এখনো সঠিক সময়েও শেষ করা যায়নি, কেন? এটার কিছু স্ট্রাকচারাল প্রবলেমস আছে, কিছু প্রসেসেসের সমস্যা আছে। স্ট্রাকচারাল প্রবলেমসের মধ্যে হচ্ছে যে এটার ভেতরে সেলফোনগুলো অপারেট করা যাচ্ছে না, তো আর প্রসেসেসের মধ্যে হচ্ছে যে হ্যান্ডলিংটা কে করবে। একটা এয়ারপোর্টে অ্যাবাভ দ্য উইং আর বিলো দ্য উইং এর দুটো হ্যান্ডলিংয়ের বিষয় আছে। অ্যাবাভ দ্য উইং হ্যান্ডলিংয়ের জন্য যে ইকুইপমেন্ট দরকার, যে ট্রেনিং দরকার, সেগুলো হয়ে গিয়েছে। Most of it state-of-the-art equipment, Japanese there. আর below the wing সেখানটাতে কারা করবে, সাধারণ ধারণাই হচ্ছে যে বিমান করবে। ওখানটাতে হেভি ইকুইপমেন্টের ব্যাপার আছে, তো বিমান সে হেভি ইকুইপমেন্টও এনেছে। তো আসলে তাহলে আমার মনে হয় যে এখানটাতে ওই যে স্ট্রাকচারাল প্রবলেমস কিছু আছে সেগুলোকে শোধরাতে হবে, আর হ্যান্ডলিং কে করবে এটার দীর্ঘসূত্রতা যেটা সেটা কমাতে হবে। এখানে আসলে বাংলাদেশের দায় কতটুকু, বাংলাদেশে যারা এই প্রকল্পের সাথে জড়িত, বা দাতা সংস্থার দায় কতটুকু, আপনি কার দায়টা আসলে বেশি দেখছেন? দাতা সংস্থা তো টাকা দিয়ে দেয়, তো সে ওই ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ তাদের দোষ দেওয়ার স্কোপ নেই। কিন্তু এই যে স্ট্রাকচারালি যারা এই কাজটা করেছে সেখানটাতে অবভিয়াসলি প্রবলেমস রয়ে গিয়েছে। আর বাংলাদেশে আমাদের তরফ থেকে যেটা, সেটা হচ্ছে যে ওই হ্যান্ডলিং কে করবে এটা নির্ধারণ করতে পারছে না। অ্যান্ড এটা কিন্তু খুব একটা বিশাল সুকঠিন কাজ না। তার কারণ হচ্ছে পৃথিবীতে হাজারো এয়ারপোর্ট আছে, এর চেয়ে বড় এয়ারপোর্ট শত শত আছে, সেগুলো তো চলছে, হ্যান্ডলিং হচ্ছে, তাই না? সেটা প্যাসেঞ্জার হোক, কার্গো হোক। কিন্তু এখানটাতে যেই দীর্ঘসূত্রতাটা করা হয়েছে সেটা আমি মনে করি যে হওয়া উচিত হয়নি, এবং এখনও এটাকে খুব তাড়াতাড়ি রিজলভ করা যায়। এটা রিজলভ করার জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা কী করে রিজলভ করা যায়। এটা একটা বা দুটো কন্ট্রাক্টরকে দিতে হয় যারা এই কাজটা করে। যদি বিমানকে দেয়া হয়, বিমানকে দেওয়াটাই যৌক্তিক এবং ন্যাচারাল, কারণ তারা এখানে হ্যান্ডলিং করছে, তারা আমাদের প্যাসেঞ্জার্সদের নেচার জানে, তারা নেচার অফ আউটওয়ার্ড ট্রাভেল জানে, কার্গো কি কোথায় যাচ্ছে এগুলো জানে, হ্যান্ডলিং করে অভ্যস্ত। এবং ইদানিংকালে বিমান হিউজ ইনভেস্ট করেছে ইন ইকুইপমেন্ট অ্যান্ড অলসো ইন ম্যান পাওয়ার, এবং কিছু ম্যান পাওয়ার জাপানিজরা ট্রেন করেছে আমার জানা মতে যৌথভাবে বিমানের সাথে। তো এটা এখন হচ্ছে যে সবারই এক মনের মধ্যে একটা থাকে, সন্দেহ থাকে, কিছু রিজার্ভেশনস থাকে। ও আবারও বিমান হ্যান্ডলিং করবে, তাহলে তো আবার ওই আগে যে অবস্থা ছিল পুরনো এয়ারপোর্ট টার্মিনালগুলোতে তাই হবে। এখানটার বিষয়টা হচ্ছে কি, এটা একটা কন্ট্রাক্টের ব্যাপার, গ্রাউন্ড হ্যান্ডলিং কন্ট্রাক্ট। এবং এই গ্রাউন্ড হ্যান্ডলিং কন্ট্রাক্টটা লাইক ইন এভরি আদার কন্ট্রাক্ট, আপনি কন্ট্রাক্টটা কতটুকুন ভালো করতে পারছেন, কতটুকুন ওয়াটার টাইট করতে পারছেন, তার উপরে নির্ভর করে। এবং সেটার মধ্যে আমি সবসময় বলে থাকি যে এসওপিগুলো তো দেয়াই আছে প্রত্যেকটা জিনিসের জন্য, একদম স্পেসিফিক। ওটার থেকে যদি কোনো রকমের বিচ্যুতি হয় তাহলে ফিনাল ক্লজ থাকতে হবে কন্ট্রাক্টে, অর্থাৎ একটা কাজ না হলে সেটার জন্য পেনাল্টি হবে। এইটা যখন আপনি থাকবে কন্ট্রাক্টে, এবং প্রত্যেকটা এয়ারলাইনের সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট SLA থাকবে। সো এয়ারলাইনের তো পয়সা দিয়েই সার্ভিস নেবে, তখন তারা SLA অনুযায়ী না পেলে তারাও ফিনালাইজ করবে। তো সিভিল এভিয়েশনও ফিনালাইজ করবে, যারা এয়ারলাইন্স সার্ভিস দিচ্ছে তারাও করবে। তাহলে সার্ভিস প্রোভাইডার এই তরফ থেকে গ্রাউন্ড হ্যান্ডলিং যে দিচ্ছে, হোক বিমান হোক অন্য কেউ, দিতে বাধ্য। এখন থার্ড
টার্মিনাল যে এখনো এসে যে চালু হলো না, সেক্ষেত্রে তাহলে ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে? এই মুহূর্তে সময় নিতে হবে, সময় চাইতে হবে। সময় চাইতে হবে, এবং আপনার কি মনে হয় সেই সময়টা কি পাওয়া যাবে নাকি, এবং সেই ক্ষেত্রে প্রজেক্টের সময় পিছিয়ে গেলে আরও ক্ষতি, বা আপনি কিভাবে দেখছেন, ক্ষতি হবে নাকি এটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে? প্রথম প্রশ্নের জবাবটা হচ্ছে যে আমি মনে করি যে সময়ে পাওয়া যাবে, কারণ জাপানিজরা হচ্ছে আমাদের বোধহয় সিঙ্গল বিগেস্ট বায়োল্যাটারাল ডোনার। ওদের সাথে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো, আর ওরাই এখানে মেইনলি ফাইন্যান্স করেছে, এবং ওদের টেকনোলজিও এখানটা ব্যবহার করা হচ্ছে, ওদের স্বার্থ আছে। আমার মনে হয় ওরা আমাদেরকে সময় দেবে, না দিয়ে তো উপায় নেই। আরেকটা হচ্ছে যে কিছু তো ক্ষতির বা ইয়ে হবে, কিন্তু যদি এটাকে ঢাকাকে ট্রানজিট ডেস্টিনেশন হিসেবে সেল করা যায় তাহলে এটা পুষিয়ে নেওয়া যাবে। এবং ঢাকাকে ট্রানজিট ডেস্টিনেশন হিসেবে সেল করতে গেলে এখানে সিভিল এভিয়েশনেরও বড় রোল আছে, এবং অন্যান্য ফ্যাক্টরসও আছে, যেমন ফিউলিং টুয়েলিংয়েরও ব্যাপার আছে। আমরা যেমনটি দেখেছি যে 1.5 বছর আগে ইকুইপমেন্ট কেনা হয়েছে, এবং জনবলের যে বিষয়টি, সেটি জনবল নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এটি আসলে কি কত দ্রুত কি এটি জনবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত কিনা, কারণ তাদের একটি প্রশিক্ষণের বিষয় থাকে। জনবল যখন আমরা জানি যে স্পেসিফিক্যালি অমুক সময়ে আমরা এটাকে অপারেশনাল করতে পারবো, আমি মনে করি সেইখান থেকে একটা লিড টাইম নিয়ে জনবল নেওয়া উচিত। এখন যদি আমরা জনবল নিয়ে ফেলি এবং ইনডেফিনিট পিরিয়ডের জন্য, এটা যেমন ধরেন আমি শুনছি যে 26 হয়ে যাবে এটা চালু হতে, তো এই 1 বছর ধরে আমি কেন এতগুলো জনবলকে আমার পেরোলে রাখবো? প্লাস এগুলো অপারেশনাল ট্রেনিং, তো এগুলোর ভ্যালিডিটি থাকে 1 বছর। তাহলে 1 বছর পার হয়ে গেলে আবার এই একই ট্রেনিং এদেরকে দিতে হয়। এদেরকে যারা এখানে হ্যান্ডলিং দেয়, এদের জনবলের প্রত্যেককে লাইসেন্সড হতে হয়, সিভিল এভিয়েশন দ্বারা লাইসেন্সড। এই লাইসেন্সের ভ্যালিডিটি আপনার কোনোটা 12 মাস, কোনোটা 24 মাস, এরকম, বাট মোর 12 মাস। তো আমরা যখন নিশ্চিত হতে পারবো যে হ্যাঁ, কথার কথা জানুয়ারি 26-এ আমরা অপারেশনাল করতে পারবো, ফুলি অপারেশনাল, ইন দ্যাট কেস আমরা সামওয়্যার ইন জুন 25 লোক নিয়োগ করতে থাকবো। আর ট্রেনিং খুব বেশি একটা লম্বা না, ট্রেনিংগুলো এনিওয়্যার বিটুইন 3 to 6 উইকস। আপনি যেমনটি বলছিলেন যে থার্ড টার্মিনাল ট্রানজিট হিসেবে ব্যবহারের কথা, সেক্ষেত্রে থার্ড টার্মিনাল ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের সম্ভাবনা কতটুকু রয়েছে, বা কিভাবে ব্যবহার করা যায়? এখানটাতে দুটো জিনিস, আপনার এক্সাম্পল নিতে হবে দুবাই অথবা সিঙ্গাপুর। সিঙ্গাপুরে কটা লোক আছে? ভেরি ফিউ। সিঙ্গাপুরে তো পপুলেশন ছোট, দুবাইতেও তাই। কিন্তু সারা পৃথিবীর এয়ারলাইন্সগুলো দুবাই হোক, সিঙ্গাপুর হোক, হাব হিসেবে ব্যবহার করছে। অবভিয়াসলি তারা সেই পরিমাণ ফেসিলিটিস দিচ্ছে। যে এয়ারলাইনই এখান থেকে অপারেট করুক না কেন, সেটা ঢাকা অ্যাজ এ টার্মিনাল ডেস্টিনেশন, এটার একটা লিমিটেশনস আছে। হ্যাঁ, বেড়েছে অনেক, কিন্তু বাড়ারও একটা সীমা আছে। সো ওই যে দেখতে হবে যে দুবাই কী করেছে, সিঙ্গাপুর কী করেছে, অন্যান্য যেগুলো হাবস আছে পৃথিবীতে, এখন খুব ফাস্ট উঠে আসছে আপনার ইস্তানবুল। আমাদেরকেও ওইভাবেই করতে হবে, এবং এখানটাতে অনেকগুলো জিনিস ইনভলভড আছে। আপনার একটা হচ্ছে এয়ার সার্ভিস এগ্রিমেন্টগুলো কীভাবে করা হয়। সো এয়ার সার্ভিস এগ্রিমেন্টগুলো করা হয় বিটুইন গভর্নমেন্টস, ওইখানে সিভিল এভিয়েশনের রোলটা খুব বড়। আমরা শুধু একটা টার্মিনাল তৈরি করে খুব এফিশিয়েন্ট, দেখতে সুন্দর, আর এখানে সারা পৃথিবীর প্যাসেঞ্জার দে উড ওয়ান্ট টু কাম, বাট জাস্ট বিকজ এটা সুন্দর দে ওয়ন্ট কাম। এগুলো এয়ারলাইন্সগুলো তাদের জন্য মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে ইট হ্যাজ টু ওয়ার্ক আউট যে ঢাকা আমরা একটা হাব হিসেবে ইউজ করতে পারি। এই জিনিসটার মধ্যে সিভিল এভিয়েশনের খুব বড় একটা মার্কেটিং রোল আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম যোগাযোগ বিশেষজ্ঞ নাফিস ইমতিয়াজ উদ্দিনের সঙ্গে।